আজ আমরা আলোচনা করব লং টার্ম ফিন্যান্সিং এর দ্বিতীয় পার্ট নিয়ে। দ্বিতীয় পার্টে আছে যে অগ্রাধিকার শেয়ার এবং বন্ড, এই দুটি নিয়ে আমাদের আলোচনা। অগ্রাধিকার শেয়ার এবং বন্ড প্রায় একই রকমই, সূত্রসমূহ অঙ্কসমূহ প্রায় দেখতে একই রকম। আমরা প্রথমে সূত্রসমূহ একটু দেখে নিই। অগ্রাধিকার শেয়ারের যদি নির্দিষ্ট মেয়াদে থাকে তাহলে এই সূত্র ব্যবহার করতে হয়, এবং বন্ডও নির্দিষ্ট মেয়াদ থাকলে এই ধরনের একটি সূত্র ব্যবহার করতে হয়। স্থায়ী মেয়াদ থাকলে এক ধরনের, অথবা অনির্দিষ্ট মেয়াদ থাকলে আরেক ধরনের সূত্র ব্যবহার করতে হয়। আমরা দেখি যে নির্দিষ্ট মেয়াদের সূত্রটা একটু দেখে নিই। দেখুন, P0 মানে হচ্ছে শেয়ারের বর্তমান মূল্য, ডিপি অর্থাৎ ডিভিডেন্ড অফ প্রেফারেন্স শেয়ার, আর কেপি মানে হচ্ছে কস্ট অফ প্রেফারেন্স শেয়ার। 1 মাইনাস 1/1 প্লাস কেপি হোল টু দি পাওয়ার n প্লাস এমবি মানে ম্যাচুরিটি ভ্যালু, অর্থাৎ এই প্রেফারেন্স শেয়ারটা ম্যাচিওর হলে এটির মূল্য কত থেকে দাঁড়াবে। 1 প্লাস কেপি কস্ট অফ প্রেফারেন্স স্টক হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। এবং বন্ডের সূত্রটাও একদম সেম ধরনের, খালি আমরা জানি শেয়ারের ক্ষেত্রে দেওয়া হয় ডিভিডেন্ড এবং বন্ডের ক্ষেত্রে দেওয়া হবে ইন্টারেস্ট, তাই এই ডিপির জায়গায় আমরা দিয়ে দিলাম ইন্টারেস্ট। আর এটি কস্ট অফ প্রেফার্ড স্টক, আর এটি হয়ে যাবে কস্ট অফ ডিবেঞ্চার বা কস্ট অফ ডেট। এই এতটুকুই শুধু পার্থক্য, আর বাকি সবগুলো একই রকমই। তারপরে চিরস্থায়ী যদি হয় প্রেফারেন্স শেয়ার, যদি চিরস্থায়ী হয় তাহলে শুধুমাত্র ডিভিডেন্ডকে আমরা কেপি দিয়ে ভাগ করে দেব। এখানেও একই রকম, যদি এটা চিরস্থায়ী বন্ড হয় অথবা অনির্দিষ্ট মেয়াদের বন্ড হয় তাহলে শুধুমাত্র আইকে আমরা কেডি দিয়ে ভাগ করে দিলে আমরা আমাদের বন্ড ভ্যালু পেয়ে যাব। এটিকে বলে B0 বা বন্ড ভ্যালু। এখন বন্ডের ক্ষেত্রে জিরো কুপন বন্ড নামক এক ধরনের বন্ড থাকে, জিরো কুপন বন্ড। এই যে জিরো কুপন বন্ডে ইন্টারেস্ট দেওয়া হয় না, মানে ইন্টারেস্টের হার নেই, শূন্য। সেহেতু এই অংশটুকু হচ্ছে ইন্টারেস্টের, এই অংশটুকুকে বলি আমরা ইন্টারেস্টের, এবং এই অংশটুকু বলে হচ্ছে আমরা ম্যাচুরিটি ভ্যালুর অংশ। যেহেতু জিরো কুপন বন্ডে ইন্টারেস্ট থাকে না, সেহেতু ইন্টারেস্টের পুরো অংশটুকু থাকবে না, শুধুমাত্র ম্যাচুরিটি ভ্যালুর যে সূত্রটা আছে শুধু এটি হচ্ছে জিরো কুপন বন্ডের সূত্র, এমবি 1 প্লাস কেডি হোল টু দি পাওয়ার n। এখন আমাদের বন্ডের আরো কিছু সূত্র আছে, যেমন এটি হচ্ছে ওয়াইটিএম, ওয়াইটিসি, কারেন্ট ইয়েল্ড, এভাবে আরো কয়েকটি সূত্র আছে বন্ডের ক্ষেত্রে। তো এখানে আমাদের মূলত আমরা ওয়াইটিএম নিয়ে আলোচনা করব। ওয়াইটিএম ইকুয়াল টু হচ্ছে 1, এটা হচ্ছে আই প্লাস, আই মানে হচ্ছে ইন্টারেস্ট প্লাস রিডিমেবল ভ্যালু মাইনাস সেলস ভ্যালু ডিভাইড বাই n। আর একটা হচ্ছে রিডিমেবল ভ্যালু এবং সেলস ভ্যালু, এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ গড় করে দেওয়া। এই ওয়াইটিএম অর্থ হচ্ছে ইয়েল টু ম্যাচুরিটি, অর্থাৎ আমরা যদি বন্ডটি মেয়াদ পূর্তি পর্যন্ত ধরে রাখি তাহলে এই বন্ড থেকে কতটুকু বা শতকরা কতটুকু আয় হওয়ার সম্ভাবনা থাকে, এটিকে বলা হচ্ছে ইয়েল টু ম্যাচুরিটি। এটা হচ্ছে ইয়েল টু কল হতে মাঝে মধ্যে একটা নির্দিষ্ট মেয়াদে গিয়ে যাওয়ার পর যদি কোম্পানির আর্থিক অবস্থা ভালো থাকে, তারা দায় তুলে নিতে চায়, তখন তারা বন্ডটিকে কল করে। ওই কল অবস্থায় ওরা একটা প্রাইস সেট করে, এটিকে বলে কল প্রাইস। এই কল প্রাইসে তাদের ইয়েল টু কলের হারটি কত, এটি তারা জানতে চাই, এটা হচ্ছে ইয়েল টু কল। এখন আমরা আরবি অর্থ রিডিমেবল ভ্যালু অর্থ অবসরকালীন মূল্য, অর্থাৎ যখন বন্ডের মেয়াদ শেষ হয়ে যাবে তখন এটি কত দামে পরিশোধ করা হবে। নর্মালি এটি ম্যাচুরিটি ভ্যালু সমান হয়, তবুও মাঝে মধ্যে রিডিমেবল ভ্যালু এবং ম্যাচুরিটি ভ্যালু একটু পার্থক্য দেখা যায়, কারণ মাঝে মধ্যে বন্ড একটু প্রিমিয়ামে অথবা ডিসকাউন্টে রিডিম করা হয়। এসবি অর্থাৎ সেলস ভ্যালু, সিপি অর্থাৎ কল প্রাইস, আর
এন এখানে নাম্বার অফ ইয়ার, এখানে যে এনটি আছে এটা হচ্ছে নাম্বার অফ ইয়ার ইনটু 100 অর্থ পার্সেন্টেজ আনার জন্য। আমরা মূলত ওয়াইটিএম নিয়ে আলোচনা করব এবং আমাদের এই সূত্রসমূহের প্রয়োগটি আমরা এখানে দেখে ফেলব। আমরা আমাদের পরবর্তী অঙ্কতে চলে যাই। আমরা কিছু এক্সাম্পল নেই, এক্সাম্পলগুলো একটু সলভ করি। দেখুন প্রবলেম নম্বর 1। প্রবলেম নম্বর 1-এ বলল যে মিস্টার আবুল বাশার ইজ কনসিডারিং দ্য পারচেস অফ এ প্রেফারেন্স শেয়ার। এখানে সে প্রেফারেন্স শেয়ার পারচেস করার পরিকল্পনা করতেছে, তার বিবেচনা করতেছে। অফ নোভা লিমিটেড, নোভা লিমিটেডের প্রেফারেন্স শেয়ার কিনতে যাচ্ছে। প্রেফারেন্স শেয়ার তো অগ্রাধিকার শেয়ার কিনতে যাচ্ছে। হ্যাভিং এ ম্যাচুরিটি পিরিয়ড অফ 6 ইয়ার, তার মানে এটি নির্দিষ্ট মেয়াদের, 6 বছর মেয়াদি প্রেফারেন্স শেয়ার, তাহলে এটি নির্দিষ্ট মেয়াদের সূত্র ব্যবহার করতে হবে এখানে। ফেস ভ্যালু অফ দ্য প্রেফারেন্স শেয়ার ইজ 500, অর্থাৎ এই প্রেফারেন্স শেয়ারের ফেস ভ্যালু যেটা আছে এটা হচ্ছে 500 টাকা। অ্যান্ড রেট অফ ডিভিডেন্ড ইজ 8%, অর্থাৎ এখানে যে ডিভিডেন্ড রেটটি আছে এটা হচ্ছে 8%। 8% ডিভিডেন্ড দিবে, 500 টাকার 8% ডিভিডেন্ড দিবে। ইফ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 6%, এই 6% যেটা আছে এটাকে বলবো হচ্ছে আমরা কেপি, কস্ট অফ প্রেফারেন্স। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এটাকে আমরা কেপি বলি। ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য শেয়ার। আমরা এখন প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব P0। দেখুন আমরা সলিউশনের মধ্যে হেয়ার দিয়ে ম্যাচুরিটি ভ্যালু লিখে ফেললাম 500, ডিভিডেন্ড 500 টাকার 8% অর্থাৎ 40 টাকা, এটাকে আমরা ডিপি বলবো। কেপি কস্ট অফ প্রেফারেন্স স্টক, এটা হচ্ছে 6%, এখানে বলা আছে প্রশ্নে। 6%কে আমরা 6কে 100 দ্বারা ভাগ করে 0.06 বানিয়ে নিব। এন 6 বছর, এটি 6 বছর মেয়াদি, এজন্য আমরা মেয়াদের সূত্র ব্যবহার করে দেব। দেখুন আমরা যখন একটা নির্দিষ্ট মেয়াদে থাকবে ওই সূত্রটি আমরা ব্যবহার করলাম। ডিপির মান উপর থেকে বসিয়ে দিলাম, কেপির মান বসিয়ে দিলাম। 1 মাইনাস 1/1 প্লাস 0.06 হোল টু দি পাওয়ার 6, আর ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে আমাদের ওই 500 টাকা, মানে মেয়াদ শেষে আমাকে 500 টাকা দিয়ে দিবে। তো 500 টাকা 1 প্লাস 0.06 হোল টু দি পাওয়ার 6। এখানে আমাদের ফেস ভ্যালু 500 টাকা, ম্যাচুরিটি ভ্যালু 500 টাকা, কারণ আমাদের মেয়াদ শেষে কত টাকা দেওয়া হবে এটি বলা নাই, শুধু ফেস ভ্যালু দেওয়া আছে। সাধারণত ফেস ভ্যালুটাই মেয়াদ শেষে পরিশোধ করা হয়, এই জন্য আমরা ফেস ভ্যালুটাকে ম্যাচুরিটি ভ্যালু বা এমবি ধরে নিব। এবার আমরা অঙ্কটি করে ফেলবো। প্রথমে আমাদের এই জায়গার ব্র্যাকেটের কাজটি করতে হবে, আর এই জায়গার ব্র্যাকেটের কাজটি করে ভাগ করে আমরা এটি বের করে ফেলবো। এখানে এটি বের করে 1কে ভাগ করে দিব, ভাগ করে পয়েন্ট বের হয়ে যাবে। 1 থেকে এই পুরোটুকু আবার মাইনাস করে দিব এবং এখানে এই জায়গাটি ভাগ করে বসাবো। তারপর এই দুইটা গুণ করে এটি যোগ করে দিব, গুণ করে আমরা যোগ করে দিলাম এবং আমাদের আনসারে চলে আসলাম। এটা হচ্ছে 549.17 টাকা, এটাই আমাদের আনসার। এটি গেল আমাদের নির্দিষ্ট মেয়াদের প্রেফারেন্স শেয়ার বা অগ্রাধিকার শেয়ারের অঙ্ক। এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কতে যাই। পরবর্তী প্রবলেম 2 বলল ডেল্টা ফুডস লিমিটেড হ্যাজ এ টাকা 100 ইরিডিমেবল, অর্থাৎ বললো ডেল্টা ফুডস লিমিটেডের হ্যাজ এ টাকা হচ্ছে 100 ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার। ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার, ইরিডিমেবল মানে হচ্ছে এটি কখনোই পরিশোধ করা হবে না, এটা একবার লঞ্চ করা হবে, কখনোই পরিশোধ করা হবে না, দায় পরিশোধ করা হয় না, এটাকে বলে ইরিডিমেবল। রিডিমেবল মানে হচ্ছে পরিশোধযোগ্য, পরিশোধ করবে। ইরিডিমেবল মানে হচ্ছে পরিশোধ করবে না, তাহলে এটি হবে এটি অনন্ত অনির্দিষ্ট মেয়াদের জন্য। তো আমরা এখানে অনির্দিষ্ট মেয়াদের সূত্রটি এখানে দিব, বা চিরস্থায়ী প্রেফারেন্স শেয়ারের সূত্রটি আমরা এখানে দিব। অন হুইচ ইজ পেস এ ডিভিডেন্ড টাকা 8 টাকা ডিভিডেন্ড দিচ্ছে। অ্যাজুমিং দ্যাট দিস টাইপ অফ প্রেফারেন্স শেয়ার is currently yielding a dividend of 11%,
অর্থাৎ আমাদের বললো যে আমাদের মনে করে নিতে এই বর্তমানে এই ধরনের টাইপের যেসব বন্ড আছে তারা 11% করে আয় দিচ্ছে, ইয়েল্ডিং ডিভিডেন্ড 11%। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য প্রেফারেন্স শেয়ার? এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে বললো এটি ইরিডিমেবল বা অপরিশোধযোগ্য, তাই আমরা চিরস্থায়ী যে প্রেফারেন্স শেয়ারের সূত্রটি আছে ভ্যালু অফ প্রেফারেন্স শেয়ার বের করার, এই জন্য এই সূত্রটি আমরা ব্যবহার করব। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে, এখানে এই প্রেফারেন্স শেয়ারে সরাসরি আমাদের ডিভিডেন্ড রেটটি দেওয়া নাই, এখানে বলা হচ্ছে যে অন্যান্য এই ধরনের যে অন্যান্য শেয়ারগুলো বাজারে আছে তারা কারেন্টলি ইয়েল্ডিং এ ডিভিডেন্ড অফ 11%, মানে তারা 11% করে দিচ্ছে। এই ধরনের অঙ্কসমূহতে আমাদের স্থায়ী প্রেফারেন্স শেয়ারের যে সূত্রটি আছে এটি আমরা ব্যবহার করব। সুতরাং আমরা এই সূত্রটি ব্যবহার করলাম, ডিপি ডিভাইড বাই কেপি। সো ডিপি হচ্ছে আমাদের 8 টাকা, এখানে বলা আছে যে ডিপি 8 টাকা, এই যে 8 টাকা আমরা হেয়ার দিয়ে লিখে ফেললাম। কেপি এখানে 11% যেটা আছে এটাকে আমরা কেপি ধরবো এবং আমরা আমাদের আনসারে পৌঁছায় যাব, ভাগ করে দিলে হয়ে গেল। আমরা আমাদের প্রবলেম নাম্বার 3 তে চলে যাই। এখন আমরা বন্ডের অঙ্কতে করব, বন্ডের অঙ্কসমূহ। প্রবলেম 3, এ বন্ড উইল পে টাকা 80 অ্যানুয়াল ইন্টারেস্ট ইনটু পারপেচুইটি। অর্থাৎ বললো একটি বন্ড উইল পে 80 অ্যানুয়াল ইন্টারেস্ট ইনটু পারপেচুইটি, অর্থাৎ অসীম পর্যন্ত, বারবার অসীম পর্যন্ত তারা কি করবে, ইন্টারেস্ট দিতে থাকবে 80 টাকা করে, বারবার অ্যানুয়াল, প্রতি বছর 80 টাকা করে ইন্টারেস্ট দিতেই থাকবে এবং দিতেই থাকবে পারপেচুইটি। হোয়াট উইল বি ইটস ভ্যালু ইফ দ্য কারেন্ট ইয়েল্ড ইজ 8%? অর্থাৎ এটা আগের মতোই একটি অঙ্ক, খালি এবার আমাদের বললো বন্ডের ব্যাপারে। তো আমরা বন্ডের সূত্র দিব, এটা আমাদের অনির্দিষ্ট মেয়াদ বা চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে। তো আমরা জাস্ট ইন্টারেস্টটাকে কেডি দ্বারা ভাগ করে দিলে আমাদের আনসার হয়ে যাবে। ইন্টারেস্ট কত, 80 টাকা, এবং আমাদের কেডি কত, কেডি হচ্ছে 8% বা 0.08, এটিকে আমরা নিচে বসে দিব এবং আমরা পেয়ে গেলাম 1000 টাকা। এটাই হচ্ছে আমাদের আনসার। এখন আমরা পরের অঙ্কতে চলে যাই। এটা আমাদের 4 নম্বর অঙ্ক। এই 4 নম্বর অঙ্কতে আমরা দেখব হচ্ছে বন্ডের এবং একটি নির্দিষ্ট মেয়াদের বন্ডের অঙ্ক। দেখি এখানে বললো অ্যান ইনভেস্টর, একজন ইনভেস্টর ইজ কনসিডারিং, বিবেচনা করতেছে, দ্য পারচেস অফ এ 5 ইয়ার্স টাকা 1000 পার ভ্যালু বন্ড। অর্থাৎ একজন ইনভেস্টর তারা বিবেচনা করতেছে যে একটা 5 বছরের জন্য একটা বন্ড কিনবে, তার দাম হচ্ছে 1000 টাকা। তা বলছে bearing a nominal coupon rate of interest of 7%, অর্থাৎ nominal interest rate অথবা কুপন রেট এটা হচ্ছে 7%। এই 7% করে আমাদের কি দিবে, সুদ দিবে, 1000 টাকার উপর 7% সুদ দিবে। The investor required rate of return is 8%, এটি হচ্ছে আমাদের কেডি, ইনভেস্টরের রেট অফ রিটার্ন যেটা আছে এটা আমাদের কেডি। তা বললো হোয়াট শুড হি বি উইলিং টু পে নাও, বর্তমানে সে কত টাকা পরিশোধ করার জন্য রাজি থাকবে, টু পারচেস দ্য বন্ড, ওই বন্ডটি কেনার জন্য, ইফ ইট ম্যাচিওর এট পার অর্থ হচ্ছে যে টাকায় লেখা আছে ওই টাকায় যদি ম্যাচিওর হয়, মানে এটা ম্যাচুরিটি ভ্যালু হবে কত, 1000 টাকা। দ্য ইনভেস্টর উইল রিসিভ ক্যাশ টাকা 70 অ্যাজ ইন্টারেস্ট ইচ ইয়ার, অর্থাৎ 70 টাকা করে ইনভেস্টর কি পাবে, 70 টাকা করে ইনভেস্টর ইন্টারেস্ট পেতে থাকবে ফর 5 ইয়ার্স অ্যান্ড টাকা 1000 অন ম্যাচুরিটি, অর্থাৎ ম্যাচুরিটিতে তারা পাবে 1000 টাকা। এটা হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু, 5 বছর হচ্ছে আমাদের অ্যান 70 টাকা, এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। এই অঙ্কে প্রায় সবকিছু খোলাখুলি বলা আছে। এখন আমরা অঙ্কতে চলে যাই।
যেহেতু এটি নির্দিষ্ট মেয়াদের বন্ড, সেহেতু আমরা নির্দিষ্ট মেয়াদের বন্ডের সূত্রটি ব্যবহার করব, ইন্টারেস্টের কাজটি করব এবং ম্যাচুরিটি ভ্যালুর কাজটি করব। ইন্টারেস্ট এবং ম্যাচুরিটি ভ্যালু এই দুটোটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসলেই আমাদের অঙ্কটি হয়ে গেল। এখন এই ম্যাচুরিটি ভ্যালু কত? ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে আমাদের 1000, ইন্টারেস্ট হচ্ছে আমাদের 70 কিভাবে আসলো? আমার 1000কে আপনি 7% করলেও হবে, কারণ এখানে ইন্টারেস্ট রেট হচ্ছে 7%। তো আপনি 1000কে 7% করলেও আসলে 70ই পাবেন। এন হচ্ছে আমাদের 5 ইয়ার্স আর কেডি হচ্ছে আমাদের 8%। এটি অনেকগুলো নাম থাকতে পারে, কস্ট অফ ডেপস, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অথবা অপরচুনিটি রেটও থাকতে পারে। এখন আমরা এই ইনফরমেশনগুলো সূত্রতে বসাবো। আই হচ্ছে 70, কেডি হচ্ছে 0.08, 1 মাইনাস 1 প্লাস 0.08 হোল টু দি পাওয়ার 5, 1000 1 প্লাস 0.08 হোল টু দি পাওয়ার 5। এখন আমরা এই অঙ্কটুকু সমাধান করে আসলে আমরা আমাদের আনসার পেয়ে যাব। আমাদের আনসার হচ্ছে 907.07 টাকা। এটি হচ্ছে আমাদের বন্ডের ভ্যালু। এই টাকা দিয়ে ইনভেস্টর এই বন্ডটি কিনবে। এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কতে চলে যাই। আমাদের পরবর্তী অঙ্কে চলে গেলাম। যদি দেখা যায় যে এই যে ইন্টারেস্টটি আছে, এটি যদি বছরে একাধিকবার দেওয়া হয়, তখন ওই সময় আমরা বন্ডের অঙ্কসমূহ কিভাবে সমাধান করব, অর্থাৎ ইন্টারেস্ট বছরে একবার না দিয়ে একাধিকবার দিলে কিভাবে হবে। তো আমরা একটা অঙ্ক নিই। এটা হচ্ছে সেমি অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, অর্থাৎ সেমি অ্যানুয়াল ইন্টারেস্ট পেমেন্টের ক্ষেত্রে আপনারা বছরে দুইবার করে তারা সুদ দিবে, একই পার্সেন্টেজ কিন্তু বছরে দুইবার করে দিবে। তো আমরা একটু পরে দেখি। এখানে বললো 7 ইয়ার্স বন্ড, অর্থাৎ বন্ডটি হচ্ছে 7 বছরের জন্য। তাহলে এটি নির্দিষ্ট মেয়াদের, আমরা বুঝে গেলাম। অফ টাকা 1000 হ্যাজ অ্যান অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট অফ 12%, অর্থাৎ 12% তাদের ইন্টারেস্ট রেট। দ্য ইন্টারেস্ট ইজ পেড হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি মানে 6 মাস পর পর করে আপনাকে ইন্টারেস্ট দিবে, মানে বছরে আপনাকে দুইবার দিবে। ইফ দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ 16%, অর্থাৎ এটা হচ্ছে আপনাদের জন্য কেডি হচ্ছে 16%। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বন্ড? এখানে বন্ডের ভ্যালু কত? তো এই অঙ্ক করার জন্য আমাদের একটু গুরুত্বপূর্ণ হিসাব নিকাশ করতে হবে। দেখুন, ম্যাচুরিটি ভ্যালু 1000, ঠিক আছে। ইন্টারেস্ট 1000 টাকার উপর 12% বা 120 টাকা। আমরা এটি নর্মালি এইভাবে বের করি, কিন্তু এটি করা যাবে না। কেন? কারণটা হচ্ছে ইন্টারেস্ট তো বছরে আমাকে দুইবার দেওয়া হয়। তো আমরা জানি এখানে এম এর আবির্ভাব আছে, এম অর্থাৎ হচ্ছে এক বছরে কয়বার ইন্টারেস্ট দেওয়া হয়। এক বছরে কয়বার দিল? দুইবার। তাহলে এম এর মান কত? 2। তাহলে এই এম এর আসলে দুইটি কাজ। একটি হচ্ছে আই কে এম দ্বারা ভাগ করে দিতে হবে, আরেকটা হচ্ছে এন কে এম দ্বারা গুণ করতে হবে। যত ইন্টারেস্টের হার আছে সবগুলাকে এম দ্বারা ভাগ করব, আর বছর সংখ্যাকে আমরা এম দ্বারা গুণ করব। তো আমাদের এই 12% যে ইন্টারেস্ট রেটটা আছে, এটাকে আমরা দুই ভাগ করে ফেলবো, তাহলে হবে 6%। এবং আমরা আমাদের যে বছর আছে এটাকে গুণ করে আমরা 7 বছরে, এক বছরে যদি দুইবার দেয়, তাহলে 7 বছরে কয়বার দিবে? 14 বার দিবে। এই এন এর মান 14 আমরা বের করে ফেলবো। এবার এই যে ইন্টারেস্টটি আমরা 1000 উপর 6% করে 60 টাকা বের করবো। 6% করতে হবে, 12% করলে হবে না। এখন আমরা আমাদের কেডির মানটাও বের করবো। কেডিকেও আমরা হাফ করে ফেলবো। কেডি হচ্ছে আমাদের 16%, কিন্তু আমরা ভাগ করে দিব 2 দিয়ে 8% বা 0.08। এখন এই ইনফরমেশন সমূহকে আমাদের অঙ্কেতে বসাতে হবে। আয়ের জায়গায় আমরা ইন্টারেস্ট বসিয়ে দিব, কেডির জায়গায় আমরা 0.08 বসাবো, তারপরে আমরা এন এর জায়গায় 14 বসাবো, কেডির জায়গায় 0.08 বসাবো। ম্যাচুরিটি ভ্যালু ঠিক থাকবে, 1000 টাকায় আমরা পাবো 1 প্লাস 0.08 হোল টু দি পাওয়ার 14। এবার আমরা অঙ্কটি যদি করে যাই, তাহলে আমরা আনসারটি পেয়ে যাব। আনসার হলো 835.11 টাকা। এটা হচ্ছে আমাদের আনসার। এবার আমরা আরেকটি অঙ্ক দেখি। এই অঙ্কটি হলো জিরো কুপন বন্ডের। দেখুন, এখানে বললো র্যাঙ্কস লিমিটেড ইস্যু এ জিরো কুপন বন্ড, অর্থাৎ তারা একটি জিরো কুপন বন্ড
কি করলো, জিরো কুপন বন্ড ইস্যু করলো, হ্যাভিং এ 10-year ম্যাচুরিটি, অর্থাৎ 10 বছরের পর এটি পরিশোধ করা হবে। অ্যান্ড এর টাকা হচ্ছে 1000 ফেস ভ্যালু। ইফ দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 11%, দেন ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ দ্য বন্ড। এখানে এটি 10 বছরের জন্য মেয়াদে বলা হলো, কিন্তু এটি জিরো কুপন বন্ড, এখানে ইন্টারেস্ট নাই, সেহেতু আমাদের এখানে জিরো কুপন বন্ডের সূত্র প্রয়োগ করতে হবে। এই জিরো কুপন বন্ডের সূত্র হলো এটি, শুধু ম্যাচুরিটি ভ্যালুটা, যেহেতু এখানে ইন্টারেস্ট থাকে না। জিরো কুপন মানে যেটির ইন্টারেস্ট নাই, যে বন্ডের ইন্টারেস্ট হার নেই। এখন ম্যাচুরিটি ভ্যালু আমাদের দেওয়া আছে 1000, 1 প্লাস কেডির মান দেওয়া আছে। এই যে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এটি আমাদের কেডির মান দেওয়া আছে, আমরা কেডির মানটি বসিয়ে দিব, এবং যেহেতু 10 বছর, এন এর মান হচ্ছে 10 বসিয়ে দিব, এবং আমাদের আনসার হয়ে গেল। আর এগুলো আমরা পাশে হেয়ার দিয়ে লিখে ফেলবো। এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কতে চলে যাই। আমাদের পরবর্তী অঙ্কটি হলো ওয়াইটিএম এর অঙ্ক। এই অঙ্কটি আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2012 সালে আসছে। তো এই অঙ্কটি আমরা একটু দেখে নিই। এই অঙ্কটি বলা আছে যে 9% একটি 9% 12 ইয়ার্স বন্ড, মানে 9% সুদ দিবে 12 বছরের জন্য বন্ডটি, অফ 5000, অর্থাৎ এই বন্ডটির দাম হচ্ছে 5000, এই বন্ডটি মেয়াদ হচ্ছে 12 বছর, এবং এই বন্ডটি 9% সুদ দিবে, হ্যাজ বিন ইস্যুড এট 5% ডিসকাউন্ট, অর্থাৎ এই বন্ডটি যখন বিক্রি করা হলো, এটা 5000 টাকায় বিক্রি করা হয় নাই, এই বন্ডটি 5% ডিসকাউন্টে বিক্রি করা হয়েছে। অ্যান্ড রিডিমড এট 3% প্রিমিয়াম, অর্থাৎ এই বন্ডটি যখন বছর শেষে পরিশোধ করা হবে, অর্থাৎ 12 বছর শেষে যখন পরিশোধ করা হবে, তখন এই 5000 টাকায় পরিশোধ করা হবে না, তারও 3% বেশি টাকা দিয়ে পরিশোধ করা হবে। ইফ ফ্লোটেশন কস্ট ইজ 2%, অর্থাৎ এই বন্ডটি ইস্যু করার জন্য তাদের ফ্লোটেশন কস্ট হয়েছিল। ফ্লোটেশন কস্ট বলতে বোঝায় যে এই বন্ডটি তৈরি করা, এই বন্ডটি লিপিবদ্ধ করা, এই বন্ডটি বাজারে ছাড়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার পিছনে যে খরচসমূহ আছে, এই খরচসমূহকে বলা হয় ফ্লোটেশন কস্ট। বাংলাতে এটাকে উত্তোলন ব্যয় বলা হয়। অফ ফেস ভ্যালু, মানে ফেস ভ্যালুর উপরেই 2% ফ্লোটেশন কস্ট হবে। তারপর বললো দেন ক্যালকুলেট ইটস অ্যাপ্রক্সিমেট YTM, অর্থাৎ ইএল টু ম্যাচুরিটি, মেয়াদ পূর্তিতে এই বন্ডের আয়ের হারটি কত হবে, ইএল টু ম্যাচুরিটি। আমরা একটু দেখে নিই। আমাদের ওয়াইটিএম এর সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। ওয়াইটিএম, এই ওয়াইটিএম এর সূত্রটি হচ্ছে আই প্লাস রিডিমেবল ভ্যালু মাইনাস সেলস ভ্যালু ডিভাইড বাই এন, আবার পুরোটুকু ভাগ করবো হচ্ছে রিডিমেবল ভ্যালু প্লাস সেলস ভ্যালু ডিভাইড বাই 2, এই দুটিকে যোগ করে আমরা গড় করে দিব, ইন্টু 100। এবার আমাদের এই ইনফরমেশনগুলো বের করে নিতে হবে পাশে হেয়ার দিয়ে। দেখুন আমাদের ফেস ভ্যালু হচ্ছে 5000, ঠিক আছে। তো ডিসকাউন্টে বিক্রি করবো, তো ডিসকাউন্ট কত, ডিসকাউন্ট হচ্ছে 5%, 5000 5% করে ফেললে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন, ডিসকাউন্ট হচ্ছে 250। আচ্ছা, আমরা ডিসকাউন্ট পেয়ে গেলাম। এবার ফ্লোটেশন কস্টটিও বের করে ফেলি। ফ্লোটেশন কস্ট হলো কত, আমাদের 5000 টাকা উপর 2% ফ্লোটেশন কস্ট, অর্থাৎ 100 টাকা। তাহলে সেলস ভ্যালু হবে কত, সেলস ভ্যালু হচ্ছে আপনার ফেস ভ্যালু থেকে এই ডিসকাউন্টও বাদ দিয়ে দিতে হবে, ফ্লোটেশন কস্টও বাদ দিতে হবে, কারণ এই দুটি আপনার খরচ হয়ে যাচ্ছে এই জন্য। তো আপনি ফেস ভ্যালু থেকে আপনি ডিসকাউন্ট বাদ দিলেন, ফ্লোটেশন কস্ট বাদ দিলেন, তাহলে আপনি পেলেন হচ্ছে 4650 টাকা। এটি হচ্ছে আমার সেলস ভ্যালু। আচ্ছা, সেলস ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার আমরা রিডিমেবল ভ্যালু বের করব। রিডিমেবল ভ্যালু হচ্ছে আমাদের 3% প্রিমিয়ামে রিডিম করা হবে, এটি বলা আছে এখানে। দেখুন এখানে বললো যে এটি রিডিম করা হবে 3% প্রিমিয়ামে, তো আমরা 3% প্রিমিয়ামটি এখানে বের করব। ফেস ভ্যালু প্লাস ফেস ভ্যালুর উপর
আরও 3% প্রিমিয়াম দেওয়া হবে। তো আমরা 5,000 সাথে আরও 5,000 3% যোগ করে দিব, তাহলে হবে 5,000 যোগ 150 5,150। অর্থাৎ তারা বিক্রি করলো হচ্ছে নেট 4,650 টাকায়, কিন্তু তারা যখন রিডিম করবে, এটা অবসর গ্রহণ করাবে, বাজার থেকে তুলে ফেলবে, তখন তারা 5,150 টাকা পরিশোধ করবে। এটির এন অর্থাৎ 12 বছর, সময় 12 বছর, এবং ইন্টারেস্ট এই শুরুতেই বলা আছে যে এটি 9% বন্ড, 9% 12 ইয়ার। তো আমরা 5,000 উপর 9% করে এই সুদটি বের করে ফেললাম, এটি হচ্ছে আমাদের ইন্টারেস্ট। এবার আমরা এইসব ইনফরমেশন এখানে বসাবো। ইন্টারেস্ট হচ্ছে আমাদের 450 বসিয়ে দিব, তারপরে আমাদের এন এর মান হচ্ছে 12 বসিয়ে দিব, তারপরে রিডিমেবল ভ্যালু, সেলস ভ্যালু এখানে বসাই দিব। বসাই দেওয়ার পর আমরা যখন এই অঙ্কটি ম্যাথমেটিক্যালি অপারেশন করব, সমস্যার সমাধান করব, তখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছায় যাব। এটা হচ্ছে 10.034%। এটি হচ্ছে আমাদের আনসার। আমাদের যে লং টার্ম ফিনান্সিং আছে, এই লং টার্ম ফিনান্সিং এ প্রায় সব ধরনের অঙ্ক আমরা পার্ট 1 এবং পার্ট 2-তে আলোচনা করে ফেলছি, এবং আপনাদের কাছে হলো এই ধরনের আরো অঙ্ক সমাধান করা। ধন্যবাদ সবাইকে।